নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো শহরের গুরুত্বপূর্ণ খবরের দিকে। যে খবরের দিকে নজর রাখবো, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পিছনে কোনো দুর্নীতিগ্রস্ত গোষ্ঠীর ব্ল্যাকমেল রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন তৃণমূল বিধায়কের মৃত্যু নিয়ে ক্রমেই রহস্য গাঢ় হচ্ছে। জোর জল্পনা রাজনৈতিক মহলে, বাংলার পরিবর্তিত রাজনৈতিক সংস্কৃতির কথা উঠছে। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলছেন, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বাংলার সাম্প্রতিক রাজনীতির এক মর্মান্তিক পরিণতি। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার গোষ্ঠীর এই সজ্জন রাজনীতিকের মৃত্যুকে দায়ী করছেন গত 15 বছরে রাজ্যের দুর্নীতির চাপ বহু সৎ নেতাকে গ্রাস করেছে। এরকমই রাজনৈতিক চাপানোতর নিয়ে বাড়ছে জল্পনা, উঠে আসছে নানান যুক্তি তর্ক। মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হয়েছে তদন্ত। সবার কাছে একটাই প্রশ্ন, কেনই চরম পথ বেছে নিলেন বর্ষিয়ার নেতা? আজকের আতশ কাছে তাই আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর রহস্য। আমাদের সঙ্গে রয়েছেন, আমরা এই বিষয়ে কথা বলবো ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে। দাদা, যে বিষয়টি নিয়ে কথা বলবো, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে পারদ চড়ছে। তার মৃত্যুর কারণ হিসেবে কোন সম্ভাব্য কারণকে প্রথমে আপনি রাখবেন? হ্যাঁ, দেখো সৌমি, আশিস বন্দ্যোপাধ্যায় আজ ভোরবেলা আত্মঘাতী হয়েছেন। একটা মর্মান্তিক খবর। পশ্চিমবঙ্গে যদি দেখা যায় যে রাজনীতিবিদ যারা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, তাদের মধ্যে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ আশিস বন্দ্যোপাধ্যায়, জেলার নেতা। তৃণমূল কংগ্রেস করতেন, আগে কংগ্রেসে ছিলেন, তারপর তৃণমূল কংগ্রেস করতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হয়েছেন এবং তিনি পেশায় শিক্ষক। প্রচুর ছেলে মেয়েকে তিনি পড়িয়েছেন এবং তারপরে যেটা করেছেন যে শুধু পড়িয়েছেন বললে ভুল হবে, এক্সট্রা ক্লাস নিয়ে পড়াতেন এবং তাদের অনেককেই, গরিব যারা, তাদেরকে তিনি বিনা পয়সাও শিক্ষাদান করেছেন। তো এরকম একজন মানুষ সমাজ শিক্ষকতা করতে করতে সমাজসেবা এবং সমাজসেবার মাধ্যমেই রাজনীতিতে আসা। ফলে তাদের মধ্যে কিন্তু এই শিক্ষক একজন মানুষ যখন রাজনীতিতে আসেন, তার মধ্যে কিন্তু সবসময় একটা সমাজের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা থাকে। তো সেই দায়বদ্ধতা থেকেই তিনি রাজনীতি করেছেন। রাজনীতি করতে গেলে কিছু জায়গায় তো কম্প্রোমাইজ করতে হয়। তো প্রথম তো বিরোধী রাজনীতি করেছেন। মানে আমার একটা জিনিস খুব মনে পড়ছে, এত জনপ্রিয় নেতা ছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন শতাব্দী রায় সম্ভবত চারবারের সাংসদ বীরভূমে, তো প্রথম যখন আহ বীরভূমে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকে করা হবে, তখন আশিস বন্দ্যোপাধ্যায় প্রথম গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে দিদি, আপনি শতাব্দীকে প্রার্থী করুন, জিতিয়ে আনার দায়িত্ব আমার। সত্যি সত্যি সেবার মমতা বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায়কে বীরভূম বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছিলেন এবং জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। এবং আশিস বন্দ্যোপাধ্যায়ের একটা বড় ভূমিকা ছিল বীরভূমের গোটা, মানে ওই জেলায় একটা বড় জায়গায় কিন্তু প্রভাব ছিল আশিস বন্দ্যোপাধ্যায়ের। কারণ এক হচ্ছে শিক্ষক, দ্বিতীয় সজ্জন ব্যক্তি, খুব ভালো ব্যবহার, মানুষের সঙ্গে মিশতে পারতেন, নানা রকম সমাজসেবার কাজে যুক্ত ছিলেন। ফলে তার একটা আলাদা ভাবমূর্তি ছিল, সে ভাবমূর্তি দিয়ে তিনি শতাব্দী রায়কে জয়ী করেছিলেন। এবারে আসবো যে আজকের যে ঘটনা ঘটলো, কি কি সম্ভাব্য কারণ হতে পারে। ওনার যে সুইসাইড নোট তিনি লিখেছেন, সেই সুইসাইড নোটে তিনি যেটা লিখেছেন যে রাজনীতিতে আসাটা তার যে পক্ষে খুব ভুল হয়েছে, তিনি এখন স্বীকার করছেন। এবং এটা ঘটনা যে আমরা আহ, যারা মানে যারা রাজনীতি করে, যদি আমরা সংসারের কথাও আমরা চিন্তা করি, প্রত্যেক পরিবারের কথা চিন্তা করি, কোথাও তো একটা গিয়ে কম্প্রোমাইজ করতে হয়। তেমনি তৃণমূল কংগ্রেস তো একটা পরিবার ছিল, একটা দল, সেটা একটা পরিবারতান্ত্রিক দল। তার অনেক ভুলভ্রান্তি তো ছিল, সেগুলো এখন বেরোচ্ছে, কিন্তু কোথাও গিয়ে কিন্তু কম্প্রোমাইজ করতে হয়েছিল। কারণ দলটা তৃণমূল কংগ্রেস, ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, সেখানে তখন কিন্তু দলটাই বড় হয়ে দাঁড়ায়। তো সেখানে কিছু কিছু ভুল চুক হয়েছে, কিছু কিছু মানে বেশিরভাগ ধীরে ধীরে ভুল হতে হতে সেগুলো আহ আর হিতাহিত জ্ঞান করা হয়নি। তো তেমনই কিছু কিছু জিনিস তার কিন্তু সমর্থন ছিল না, তিনি সেটাই সুইসাইড নোটে লিখেছেন।
তো এখন এই সুইসাইড নোট দেখে যেটা আহ, আমাদের প্রত্যেকের অনুমান বা সংবাদ মাধ্যমে যা যা উঠে আসছে, গতকাল রাত 11টা পর্যন্ত তিনি তার দাদার সঙ্গে গল্প করেছেন, কথা বলেছেন। কোথাও তাদের মনে হয়নি যে কোথাও তিনি চাপে আছেন, কোথাও বিচ্যুতি রয়েছে। তার দাদার যা স্টেটমেন্ট সে অনুযায়ী ভোরবেলায় তিনি পার্টি অফিসে তার ঝুলন্ত দেহ পাওয়া গেল। যা জানা যাচ্ছে যে আমাদের বীরভূমে বেশ কিছু সাংবাদিক বন্ধু রয়েছেন যারা ওই আশিস বন্দ্যোপাধ্যায়ের আহ ছাত্র ছিলেন। তারা পেশায় সাংবাদিকতা করেন এবং তাদের মধ্যে অনেককেই খুব গরিব হওয়ার কারণে আশিস বন্দ্যোপাধ্যায় নিজে তাদেরকে আহ বিনা পয়সায় পড়াশোনা করেছেন, তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য সাহায্য করেছেন। তারা আজকে সকালে যখন আমি খবর নিচ্ছিলাম, তো তারা নিজেরাই বলছিলেন যে আশিস দা হয়তো রাজনীতি করেছেন, সবই ঠিক আছে, কিন্তু স্যার আমাদের কাছে একজন ভগবান তুল্য মানুষ ছিলেন। তো যেন মানুষটি হঠাৎ করে তার চলে যাওয়া এবং তার যে সুইসাইড নোট রেখে যাওয়া, এর মধ্যে কিন্তু অনেক রহস্য লুকিয়ে রয়েছে। প্রথম রহস্য হচ্ছে যে আহ টিআরডিএ, তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি, এই যে সংস্থা টিআরডিএ সংস্থা, এর মাধ্যমে কিন্তু তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে প্রচুর রাস্তাঘাট উন্নয়নের কাজ হয়েছিল আর বিগত সরকারের আমলে, এবং প্রচুর টাকা বরাদ্দ হয়েছিল। সেখানে টেন্ডার নিয়ে নানা দুর্নীতির অভিযোগ কিন্তু রয়েছে। হুম, আশিস বন্দ্যোপাধ্যায় এই টিআরডি এর একটা বড় জায়গায় ছিলেন, কিন্তু তিনি যেটা লিখেছেন তার যে সুইসাইড নোটে, বা তিনি লিখেছেন কিনা সুইসাইড নোট সেটা তো পরের বিষয়, কিন্তু যে নোটটা পাওয়া গেছে তাতে লেখা রয়েছে যে তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির তিনি মিটিং এ থাকতেন, কিন্তু কোনো কিছু বলার অধিকার তার থাকতো না। এবং শুধু তাই নয়, তিনি আহ, কোনো রকম টেন্ডারের ব্যাপারে জানতেন না, তাকে কিছু জিজ্ঞেস করা হতো না, হুম, তিনি কোনো চেক সাইনিং ছিলেন না, চেকের ব্যাপারেও তিনি জানতেন না, এবং কি কাজ হবে সেগুলো জানতেন না, শুধুমাত্র মিটিং এ তার উপস্থিতিই ছিল, এছাড়া আর কোনো রকম তিনি জানতেন না। তো এই জায়গা থেকে একটা প্রশ্ন, যে তাহলে কি কোথাও এই টিআরডিএ যে বিরাট দুর্নীতির অভিযোগ উঠছে, তাহলে কি কোথাও আশিস বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে পেছন থেকে তারা কি এই দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, এবং তারাই আজকে আশিস বন্দ্যোপাধ্যায়কে কি কোথাও ব্ল্যাকমেল করার চেষ্টা করেছেন, এবং যার চাপে আশিস বন্দ্যোপাধ্যায় সুইসাইড করতে বাধ্য হয়েছেন যদি সুইসাইড কেস হয়। 1 নম্বর। হুম, 2 নম্বর হচ্ছে তিনি তা লিখছেন রাজনীতিতে আসা আমার ভুল হয়েছে, এবং তিনি তার পরিবারের প্রত্যেকের নাম এবং নাতি নাতনির নাম লিখে তিনি কিন্তু বলেছেন, তার দাদা এবং আরো যারা যারা পরিবারের প্রত্যেকের নাম লিখে বলেছেন যে তোমরা সবাই ভালো থেকো, একসঙ্গে থেকো, যদি কোনো ঝামেলা হয় নিজেরা বসে মিটিয়ে নিও। অর্থাৎ তিনি এখানেও একটা কোথাও ইঙ্গিত করেছেন যে কোনো দলের কাছে গিয়ে বাড়ির পারিবারিক মেটাতে যেও না। তো এটাও একটা কিন্তু বড় বিষয়। আমরা জানি 2022 সালে আহ বকটুই কাণ্ড হয়েছিল, সম্ভবত সেটি 22 তারিখ, 22 সালের 22 তারিখে বকটুই কাণ্ড হয়েছিল, 9 জন নিহত হয়েছিলেন, পুড়িয়ে দেওয়া হয়েছিল তৃণমূলের আভ্যন্তরীণ গন্ডগোল, মানে তোলাবাজি বা যাই হোক বালি খাদান এসব নিয়ে গন্ডগোল। তো সেটাতেও কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায়ের কোনো আহ, ভূমিকা বা সেটা নিয়ে কি কিছু হয়েছে, এটাও কিন্তু একটা বড় বিষয়। আর যেটি বিষয় সেটি হচ্ছে যে সত্যি সত্যি কি তিনি নিজে সুইসাইড করেছেন? হুম, যদি সুইসাইড করবেন তাহলে কেন ওই পার্টি অফিস বাড়ির লাগোয়া যে দলীয় কার্যালয়, সেখানে গিয়ে তিনি সুইসাইড করবেন এবং সেখানেই তিনি নোট লিখছেন, ভোরবেলায় তিনি এটা করছেন? তো এই অনেকগুলো বিষয় এখানে কিন্তু প্রশ্ন উঠে আসছে যে তাহলে তাকে কোথাও কি এটা মানে অন্য রকম, অর্থাৎ তাকে খুন করা হয়নি তো, হয়তো তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়নি তো, এরকম নানান প্রশ্ন কিন্তু উঠে আসছে। তো ইতিমধ্যেই এই প্রশ্ন তুলেছেন অগ্নিমিত্রা পল, এবং মুখ্যমন্ত্রীও কিন্তু এইটা নিয়ে হুম, তার গভীর সমবেদনা জানিয়ে তিনি কিন্তু আশিস আশিস বাবুর প্রবীণ দাদার সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন এবং সব রকম পাশে থাকার আশ্বাস দিয়েছেন, এবং অতীতে
শুভেন্দু অধিকারী 2006 সালের স্মৃতি টেনে বলেছেন যে সেই সময় আমরা হাতে গোনা কয়েকজন বিরোধী বিধায়ক ছিলাম, যার মধ্যে উনিও ছিলেন। উনি একজন অত্যন্ত মার্জিত শিক্ষিত মানুষ ছিলেন। বিধানসভাতে আমি অনেকবার ওনার সততার কথা বলেছি। এই বললাম, তৃণমূল কংগ্রেসে যদি সততার কয়েকজন নেতা থাকেন, তাদের মধ্যে আশীষ বন্দ্যোপাধ্যায় কিন্তু একজন অন্যতম। তাই তার যে মৃত্যু, তার মৃত্যুর যে সুইসাইড নোটটা পাওয়া গেছে, সেই সুইসাইড নোটেই বেশ কিছু ইঙ্গিত কিন্তু রয়েছে, এবং সেই ইঙ্গিত কিন্তু যদি তদন্ত ঠিকঠাক মতো হয়, হুম তাহলে বোঝা যাবে যে আশীষ বন্দ্যোপাধ্যায় সত্যিই যদি সুইসাইড করে থাকেন, হুম আত্মহত্যার পথ বেছে নেন, হুম তাহলে তাকে কি কেউ ইনসিস্ট করেছিল এই ব্যাপারে, হুম বা কোনো চাপের কাছে তিনি নথি স্বীকার না করায় তাকে কি চাপ দেওয়া হয়েছিল, ভয় দেখানো হয়েছিল? হুম তিনি সামাজিক যে সম্মান, সেই সামাজিক সম্মান রক্ষার জন্যই কি তিনি এই পথ বেছে নিলেন? এটা হুম কিন্তু একটা বড় বিষয়। একেবারেই সৌমি। একেবারেই দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন, তবে ঠিক এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শুনে নেব একবার। জেনেছি এটা খুবই দুঃখের, এবং এই খবরটা শোনার পরে আমরা যারা তার সঙ্গে কাজ করেছি অনেক দিন ধরে, এবং 2006-এ কয়েকজন গুটিকতক মাত্র বিরোধী এমএলএ ছিল, তার মধ্যে উনিও ছিলেন, আমিও ছিলাম। তো স্বাভাবিকভাবে এটা আমার খুব আমাদের বেদনার লেগেছে, প্রথমেই শক। তারপরে পুলিশকে যা বলার বলেছি, জেলা শাসককে বলেছি ময়না তদন্ত সুষ্ঠুভাবে করার জন্য, পুলিশকে বলেছি পরিবারের পাশে সম্পূর্ণভাবে এই সময় থাকা দরকার। স্থানীয় বিধায়ক ধ্রুব সাহাকে মেসেজ করেছি, তিনি কলকাতায় একটি কর্মসূচিতে আছেন, তার কাছ থেকে জানার চেষ্টা করেছি। ফাইনালি বীরভূমের আমাদের বোলপুরের এমপি অসিত মাল মহোদয় ওনার বাড়িতে ছিলেন। অসিত মাল মহোদয়ের ফোন থেকে অসিত মাল আমাকে প্রথমে ফোন করেন যে বৌদি কথা বলতে চাইছেন। আমি তখন বললাম যে আপনি কেটে দেন, আমি ভিডিও কল করব। আমি নিজে আমার ফোন থেকে অসিত মালের ফোনে ভিডিও কল করি, করে পুরো পরিবার এক জায়গায় ছিল, ওনার দুই দাদা এবং বৌদি ও অসিত মাল সহ। সেখানে আমি তাদের প্রতি সমবেদনা জানিয়েছি, পাশে থাকার অঙ্গীকার দিয়েছি, এবং ওরা শোক সামলে নিক। একেবারে আমরা আবারও ফিরবো আমাদের ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে। দাদা, যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে আপনিও বলেছেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যে কারণটি তিনি রাখছেন যে এই মৃত্যুর পিছনে কোনো দুর্নীতিগ্রস্ত গোষ্ঠীর ব্ল্যাকমেল রয়েছেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী, এবং ঠিক এই সন্দেহের সম্ভাব্য কারণ ঠিক কি হতে পারে, বিস্তারিত যদি আমাদের আরো একবার জানান। হ্যাঁ, যেটা যে ঘটনাস্থলে যে সুইসাইড নোটটা পাওয়া গেছে, সেই সুইসাইড নোটটা ইতিমধ্যে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানোর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, রামপুরহাটে বকটুই কাণ্ড ঘটেছিল 2022 সালে। সেই বকটুই কাণ্ড ঘটেছিল, এবং সেই বকটুই কাণ্ডে আহ, বালি মাফিয়াদের একটা দু গোষ্ঠী, এবং দুই গোষ্ঠীর মারামারিতেই এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে গুলি করে, এবং গুলি করার পরে ওই গোষ্ঠীর লোকজন গিয়ে তারা ওই গ্রামে একটা দুটো বাড়িতে পুরোপুরি আগুন ধরিয়ে কাউকে বেরোতে দেয়নি এবং পুড়িয়ে মারা হয়। তো এই জায়গাটা থেকেই মুখ্যমন্ত্রী কিন্তু যেটা বলেছেন যে সব পোস্টই ল্যাম্প পোস্ট তৃণমূলে। তো এই যে নিচুতলার অনুগামীদের অপকর্ম দায় সজ্জন আশিসবাবুর উপর বর্তায় না, এবং এইখানটাতেই প্রশ্ন যে এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে দুর্নীতির দায়ে নানান রকম অভিযোগ যে উঠেছে, সেগুলো কিন্তু আশিস বাবুর বিরুদ্ধে এমন কোনো অভিযোগ কিন্তু ওঠেনি, বা হুম সরকারের তরফ থেকেও কিন্তু আশিস বাবুকে কোনোদিন কোনো রকম নোটিশ বা হয়রানি করা হয়নি। তাহলে কি কোনো কেউ আছে যারা এই পিছন থেকে, অর্থাৎ যেটা এই যারা এই দুর্নীতিটা করেছে,
এবার আশিস বাবুকে সামনে রেখে যারা দুর্নীতিটা করেছে, তারা কি কোথাও আশিস বাবুকে চাপ দিচ্ছিলেন বা আশিস বাবুকে ভয় দেখাচ্ছিলেন? বা এরকমও হতে পারে যে যেহেতু আশিস বাবু একজন সজ্জন ব্যক্তি, মুখ্যমন্ত্রীর সঙ্গে তার একটা হৃদ্যতা রয়েছে, পুরনো সম্পর্ক রয়েছে, হুম। সেই হিসেবে তারা কি এমন কোনো কিছু আহ আশিস বাবুকে ভয় দেখিয়েছেন বা এমন কিছু করেছেন বা বলেছেন যেখানে তিনি এই আত্মহননের পথটা বেছে নিতে বাধ্য হয়েছেন? এটা কিন্তু একদম পরিষ্কার যে ওই টিআরডি, আমি যেটা বলছিলাম যে যে সুইসাইড নোটটা পাওয়া গেছে, তিনি যদি সেটা নিজের হাতে লিখে থাকেন, তাহলে কিন্তু বলতে হবে অত বড় চিঠি, যিনি বলছেন যে আমি কোনোদিন একটা পয়সা কারোর থেকে নিইনি, এটা দিয়ে শুরু করেছেন, এবং তারপরে ঘটনা পরম্পরায় তিনি মাঝখানে যে প্রসঙ্গগুলো নিয়ে এসছেন সেখানে টিআরডিএ এই যে বিষয়টাকে তিনি তুলে ধরেছেন, তাহলে কিন্তু এই যে আত্মহত্যার যে রহস্য, এই আত্মহত্যার রহস্যের পেছনে কিন্তু এই টিআরডি এর যে অর্থাৎ তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি, তার যে দুর্নীতি, সেই দুর্নীতির জাল কোথাও রয়েছে, এবং সেই দুর্নীতির জাল যাতে সামনে না আসে বা এই দুর্নীতিটাকে যাতে প্রকাশ্যে না আনা হয়, সেই জন্য কোনো রকম চাপ তৈরি করা হয়েছিল। এবং চাপ তৈরি করার ফলে এত আমরা দেখেছি অনেকেই সুইসাইড করেন, এত বড় হুম। চিঠি এবং গুছিয়ে চিঠি লেখা পুরো জিনিসটা, তার পরিবারকে বলা যে তোমরা কেউ রাজনীতিতে এসো না। মানে রাজনীতি, যে মানুষটা 5 বার বিধায়ক, যে মানুষটা রামপুরহাটের মানুষের জন্যে নানান কাজ করেছেন, আমি ব্যক্তিগতভাবে কয়েকবার তার কাছে গেছি, তার কথাবার্তা বা তার যে মার্জিত ভাষা, এরকম একজন মানুষ তো কখনো আত্মহত্যার পথ বেছে নেবে এমনি এমনি নয়। নিশ্চয়ই এর পেছনে গভীর কোনো রহস্য আছে, গভীর কোনো চাপ সৃষ্টি করা হয়েছিল। আর সেটা ওই টিআরডিএ, এই টিআরডিএ, তারাপীঠ ডেভেলপমেন্ট হুম। রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি, যেটা, তার মধ্যেই কিন্তু এই গভীর রহস্য নিহিত রয়েছে। সরকার কিন্তু এটা বুঝে গেছে বলেই এই সুইসাইড নোটটি ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে, এবং এই ফরেন্সিক পরীক্ষা হলে বোঝা যাবে যে কারা কারা এই মানে আশিস বাবুকে এই আত্মহননের পথ বেছে নেওয়ার জন্যে তারা আর কি ইনসিস্ট করেছে বা তারা দায়ী রয়েছে, এটা কিন্তু বোঝা যাবে।